দেখো আজকে আমরা আর একটা কলিগেটিভ প্রপার্টি নিয়ে পড়ব। অলরেডি আমরা 3টে কলিগেটিভ প্রপার্টি নিয়ে পড়ে ফেলেছি। ওকে, আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট অভিশ্রবণ চাপ, এটা আর একটা কলিগেটিভ প্রপার্টি, এটা নিয়ে জানবো। বুঝতে পারছো? তো অভিশ্রবণ চাপ কী সেটা জানার আগে প্রথমে আমাকে জানতে হবে অভিশ্রবণ কী। বুঝতে পারছো? তো অভিশ্রবণ কী, যদিও এই ওয়ার্ডটা সম্ভবত তোমাদের কাছে নতুন নয়, তোমরা অনেকবার এর সঙ্গে এনকাউন্টার করেছো, অনেকবার এর সঙ্গে এর সংস্পর্শে এসছো। বুঝতে পারছো? সম্ভবত বায়োলজিতে অনেকবার পড়েছো, ভৌতবিজ্ঞানেও 2-1বার মনে পড়েছো, 9-10 ছিল। ওকে, বেশ। তো নতুন করে একবার আমি এগুলো একটু ঝালিয়ে নিচ্ছি, ডিটেলসে বলবো না, একটু শর্টকাট হইতে বলবো। বুঝতে পারছো? এই জন্য আমি একটা A ক্লাস একটা পাত্র নেবো, বড় একটা পাত্র নেবো। বুঝতে পারছো? দেখো আমি কি করলাম, দেখো আমি একটা বড় একটা পাত্র নিয়েছি, একটা বড় পাত্র। ও, আমার তো ছবি আঁকার স্কিল দুর্দান্ত। বুঝতে পারছো? তো তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো, যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো, আমার ছবি আঁকার যে স্কিল সেটা নিয়ে কোনো কথা হবে না। বুঝেছো? যাই হোক, ওকে, একটা বড় আকারের পাত্র নিয়েছি। ছোটো আকার নিলেও হতো, কিন্তু ওরা বুঝতে পারবে না। বুঝেছো? তো কী করেছি, ধরো পাত্রটা, এটা একটা, ওকে, এইরকম, বুঝেছো? এটা বড় আকারের পাত্র। এইটা কী করেছি, এটাকে না আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। দুটো ভাগ করে কী দিয়ে করেছি একটা পর্দার সাহায্যে, একটা বিশেষ একটা পর্দা। ঠিক আছে? পর্দা বা মেমব্রেনের সাহায্যে। হ্যাঁ, এই সিনেমার পর্দা নয় কিন্তু। ওকে, একটা বিশেষ একটা পর্দা, যেটাকে আমি এইভাবে লিখছি, দেখো এইভাবে করেছি, এইভাবে দেখাচ্ছি। এটা পর্দা বা মেমব্রেন। বুঝতে পারছো? এটা বিশেষ কেন, আমি একটু পরে আসছি। দেখো যদি এই পর্দাটা আমি ধরো এই পাশ থেকে দেখি, পর্দার মধ্যে যে আমি যদি এই পাশ থেকে দেখি, আমি যদি এই সাইড থেকে পর্দাটাকে লক্ষ্য করে দেখি, তাহলে কেমন হচ্ছে বলো তো? এদিকে এটা এরকম চওড়া পর্দা একটা, ওকে, মেমব্রেন। তো এর মধ্যে যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো হচ্ছে ভীষণ ক্ষুদ্র। ওকে, চোখে দেখা যায় না, সব মাইক্রোস্কোপিক, ভীষণ ক্ষুদ্র। ওকে, তো ছিদ্রগুলো ভীষণ ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে এর মধ্যে দ্রাবের অণুগুলো কিন্তু যাওয়া আসা করতে পারে না। মানে দ্রাবের অণুগুলো নো এন্ট্রি, মানে দ্রাব্য অণু যদি চাই, স্যার আমাকে একটু পার করে দিন, নো এন্ট্রি। ওকে, ইম্পসিবল। মানে দ্রাবের অণু, কোনো দ্রবণের যে দ্রাবের অণু, এদের কিন্তু নো এন্ট্রি, এদিকে বাচ্চা ছেলে বলে হাঁটি দেয়। ওকে, বেশ। কিন্তু দ্রাবকের অণুগুলো কিন্তু খোলা, এরা কিন্তু এপাশ ওপাশ আরামসে যাওয়া আসা করতে পারে। দ্রাবকের অণু কিন্তু অনায়াসেই এই পাশ থেকে এই পাশ অনায়াসেই যাওয়া আসা করতে পারে। এদের দুর্বার গতি আটকানোর ক্ষমতা ডনের নয়, এই মেমব্রেনের নেই। ওকে, আচ্ছা, বেশ। তো এই ধরনের মেমব্রেন বা এই ধরনের পর্দাকে, এই একটা বিশেষ নাম আছে, এটা বলে অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। এটাকে বলছে পর্দা, বা এটাকে বলছে সেমি পারমিয়েবল মেমব্রেন, শর্টে বলছে SPM। তো এই ধরনের একটা অর্ধভেদ্য পর্দা এখানে আমি সেট করে দিয়েছি, ফলে এটা দুটো ভাগে, এই পাত্রটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এবারে কী করেছি, পাত্রটার এই সাইডটায় আমি কী করেছি, ধরো এই সাইডের নাম দিলাম সাইড 1, এটাকে বলছি, এই সাইডটাকে বলছি সাইড 1, ধরো এটাকে বলছি সাইড 2। ওকে, সাইড 1-এ কী করেছি, সাইড 1 আর সাইড 2-তে আমি দ্রবণ নিয়েছি, দুটো একই জিনিসের, এক দ্রাবক এবং দ্রাবক সেম, কিন্তু গাঢ়ত্ব আলাদা। ঠিক আছে? এখানে ধরো নিয়েছি আমি কম গাঢ়ত্বের দ্রবণ নিয়েছি, আর যেটা বলে লঘু গাঢ়ত্বের দ্রবণ, আর সাইড 2-তে নিয়েছি আমি বেশি গাঢ়ত্বের দ্রবণ। এই দুটো লেভেল দুটো কিন্তু একই। ঠিক আছে, একই পরিমাণ নেওয়া হয়েছে। ওকে 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 ওকে, তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে গাঢ়ত্ব বেশি, তো এটা বলে গাঢ় দ্রবণ। ওকে, এটা হলো গাঢ় দ্রবণ। আর এইটা হলো কি, এইটা হলো, ওকে ওকে ওকে, এইটা হচ্ছে
লঘু দ্রবণ কার সাপেক্ষে? সাইড টুর সাপেক্ষে। বুঝেছ? বেশ, এই যে গাঢ় আর লঘু বলছি, গাঢ় মানে এই দ্রবণে কি বেশি আছে? অবশ্যই এই দ্রবণে কী আছে? দ্রাব বেশি আছে। ওকে, দ্রাব বেশি আছে, বুঝতে পারছো? দ্রাব বেশি আছে। বেশি আছে মানে কি? দ্রাবকের থেকে বেশি নয়, সাইড ওয়ানের থেকে দ্রাবর পরিমাণ এই দিকে বেশি আছে, বা একক ভলিউমে, একক আয়তনে দ্রাবের পরিমাণ সাইড ওয়ানের থেকে সাইড টুতে বেশি আছে। ঠিক আছে, দ্রাব বেশি আছে বা দ্রাবর অণু বেশি আছে সেই। ওকে ওকে, সরি, বা দ্রাব বেশি আছে। আর একইভাবে তাহলে আমি বলতে পারি যে সাইড টু অপেক্ষা সাইড ওয়ানে দ্রাবকের পরিমাণ বেশি আছে, দ্রাবকের অণুর পরিমাণ। ঠিক আছে, মানে একক আয়তনে। তাহলে এখানে কি বলবো? এই দিকে কি বলছো? এই দিকে কিন্তু দ্রাবকের পরিমাণ বেশি আছে, দ্রাবকের পরিমাণ বা দ্রাবক বেশি। এদিকে কি আছে? দ্রাবক বেশি আছে। এই দিকে আছে দ্রাবক বেশি। ওকে, যেহেতু দ্রবণটা লঘু দ্রবণ, লঘু দ্রবণ মানে কি? এটা হচ্ছে দ্রাবের সাপেক্ষে লঘু কিন্তু দ্রাবকের সাপেক্ষে গাঢ়। আমরা যখন বলি কোনো একটা দ্রবণ লঘু না গাঢ়, তখন সেটা বলি দ্রাবর সাপেক্ষে বলি। কিছু না বলা থাকলে দ্রাবর সাপেক্ষে বলি কোনো দ্রবণটা লঘু না গাঢ়। গাঢ় দ্রবণ মানে এখানে দ্রাবক বেশি আছে। ওকে, আর যদি আমি উল্টোভাবে বলি, যদি দ্রাবকের সাপেক্ষে বলি, তখন কী হবে? এইটা হয়ে যাবে কিন্তু লঘু দ্রবণ আর এইটা হয়ে যাবে গাঢ় দ্রবণ। বুঝতে পারছো? বেশ, ওই মাথা ঘামাতে হবে না। তাহলে এই প্রান্তে কী আছে? তুলনামূলকভাবে দ্রাবের পরিমাণ বেশি, দ্রাবের পরিমাণ বেশি আছে, এই প্রান্তে কি দ্রাবকের পরিমাণ বেশি আছে। এবার দেখো এবারে কী হবে? দেখো, যেহেতু দ্রাবকের পরিমাণ এই পাশ থেকে বেশি না, আর এইটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা, এই দ্রাবকের অণুগুলো কিন্তু অনায়াসেই কিন্তু সাইড ওয়ান থেকে সাইড টুতে যাবে এদিকে আরামসে যাবে। বুঝতে পারছো? আরামসে যাচ্ছে, সাইড ওয়ান থেকে সাইড টুয়ে আরামসে যাচ্ছে। তো সাইড টু থেকে সাইড ওয়ানে কি দ্রাবকের অণু আসবে? হ্যাঁ, এখানে আসতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই, আরামসে আসতে পারে। সাইড টু থেকে কিন্তু সাইড ওয়ানও আসতে পারে, কিন্তু যেহেতু দ্রাবকের পরিমাণ এখানে কম আছে, তাই জন্য সাইড টু থেকে সাইড ওয়ানে দ্রাবকের অণু যাওয়ার যে রেটটা, হারটা, সেটা তুলনামূলক কম। ওকে, সাইড টু থেকে সাইড ওয়ানে দ্রাবকের অণু আসার রেটটা কম বলে এটাকে আমি ছোটো অ্যারো দিয়ে দেখিয়েছি। ঠিক আছে, অ্যারো লেন্থটা কম দেখিয়েছি। আর সাইড ওয়ান থেকে সাইড টুয়ে দ্রাবক অণুগুলো যাওয়ার রেটটা অনেক বেশি বলে এটাকে আমি একটু বড়ো অ্যারো দিয়ে দেখিয়েছি। বুঝেছো? বেশ, তাহলে দেখো, আর দ্রাব অণুগুলো যাওয়া আসা করতে পারবে? এই তো, এই যেহেতু অর্ধবেদ্য পর্দা, দ্রাব অণুগুলো যাওয়া আসার কোনো চান্স নেই। তবে এগুলো নিয়ে আমি চিন্তাভাবনা করছি না, আমি শুধু দ্রাবক নিয়ে চিন্তাভাবনা করছি। তাহলে দেখো যে ওভারঅল কী হচ্ছে, মানে আমি তো ভেতরে কী হচ্ছে জানি না, ওভারঅল আমি কী দেখতে পাবো? আমি ওভারঅল দেখতে পাবো যে দ্রাবক তো সাইড ওয়ান থেকে সাইড টুতে দ্রাবকের প্রবাহ দেখতে পাবো। ঠিক আছে, প্রবাহ মানে এমনি করে বন্যার মতো হু করে পেরোবে না। ঠিক আছে, আমি বুঝবো কী করে? আমি বুঝতে পারবো যে এই যে তলটা, এটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠবে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরেও কিন্তু এটা কিছুটা হলেও কিন্তু এইটা কিন্তু এই লেয়ারটা কিন্তু একটু ওপরের দিকে উঠে আসবে। ওকে, আর একইভাবে দেখবো যে এই লেয়ারটা কিন্তু একটু নিচের দিকে নেমে আসবে। ওকে, এই লেয়ারটা কিন্তু একটু নিচের দিকে নেমে আসবে। বুঝতে পারছো? সাইড ওয়ানের সাইড যে দ্রবণে তার পরিমাণটা দেবে যেন একটু কমে যাচ্ছে, আর সাইড টু এর দ্রবণটা যেন একটু ওপর দিকে উঠে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? নিশ্চয়ই আমাদের কী হয়েছে? দ্রাবকের প্রবাহ হচ্ছে। ওকে, দ্রাবকের এই যে প্রবাহ, এই যে স্বতঃস্ফূর্ত প্রবাহ, বাইরে থেকে কিছু করিনি আমি, বাইরে থেকে আমি চাপও দিইনি, কিছুই দিইনি। ওকে, যে স্পন্টেনিয়াসলি দ্রাবকের অণুগুলো যে সাইড ওয়ান থেকে সাইড টু দিকে প্রবাহিত হচ্ছে, এইটাকে বলছে অভিস্রবণ। ওকে, এইটাকে কি বলছে? এইটাকে বলছে অভিস্রবণ। এই যে প্রবাহ, তাহলে এই যে দ্রাবকের যে প্রবাহ, ওকে, এই যে দ্রাবকের যে প্রবাহ, সেটাকে বলছে দ্রাবকের স্বতঃস্ফূর্ত প্রবাহ। ওকে, এটাকে বলছে কি? এইটাকে বলছে অভিস্রবণ। এটাকে বলছে অভিস্রবণ। ওকে, বেশ, তাহলে অভিস্রবণ কি বা অসমোসিস কি, এটা আমরা জানতে পারলাম। এবারে এখানেই শেষ নয়, এবারে করলাম, দেখো, ধরো এর ওপরটা দেখো, এরপরটা পুরো ফাঁকা আছে, তার মানে কি?
তার মানে কি এর ওপরে কী আছে বলো তো, দুটো ক্ষেত্রেই ওপর দিকে কী বলো তো, ওপর দিকে চাপটা হচ্ছে, ওপর দিকে চাপটা পড়ছে এর ওপরে, সেটা হচ্ছে যে প্রমাণ যে বায়ুমণ্ডলীয় চাপ সেই চাপের সঙ্গে সমান। মানে দুটো ক্ষেত্রেই দুদিকে সাইড 1 সাইড 2তে কী আছে, ওপরে যে চাপটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান, ঠিক আছে। বা ওইটাকে আমি ধরো বললাম ওর মধ্যে চাপ আছে, আমি এগুলো সাইড 1 সাইড 2টা মুছে ফেলছি, দেখার অসুবিধা হচ্ছে। তাহলে এটাকে আমি বললাম যে ধরো আমি বললাম যে এই দিকে চাপ হচ্ছে পি অ্যাটমসফিয়ার, ওকে, আর এই দিকে চাপ হচ্ছে একই চাপ, এই দিকেও চাপ হচ্ছে পি অ্যাটমসফিয়ারিক চাপ, ঠিক আছে। এবার আমি কী করলাম দেখো, এবার আমি সাইড 1 আর সাইড 2তে না আমি একটা করে পিস্টন অ্যাড করে দিলাম, ঠিক আছে। পিস্টন কী জিনিস, পিস্টন কিছুই নয়, ধরো এই মুখগুলো একটু বড় বড় করে দিই, বুঝছো, তাহলে আমার পিস্টন অ্যাড করতে সুবিধা হবে। ধরো এই মুখগুলো একটু বড় বড় করে ফেলি, তাহলে ঠিক আছে। তাহলে আমি কী করছি, পিস্টন মানে কি জিনিস, যে এমন একটা ব্যবস্থা যেটা দিয়ে চাপ প্রয়োগ করে। আমি এখানে একটা এই ধাতুর এমনি চাকতির মতো এখানে যোগ করে দেওয়া হয়েছে, যেটা কি এর মধ্যে দিয়ে যাওয়া আসা করতে পারে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে মুভমেন্ট করতে পারে। এটা এখানে চাকতি লাগানো আছে, এটা কি এখানে কিন্তু এটা যাওয়া আসা করতে পারে, ওকে। মানে যাওয়া আসতে বলতে কি, চাপ দিলে এটা নিচে থেকে নেমে আসবে, চাপ হালকা করলে এটা ওপর দিকে উঠে যাবে, ঠিক আছে। মানে এগুলো যাওয়া আসা করতে পারে, ঠিক আছে, এগুলো যাওয়া আসা করতে পারে। ওপর দিকে চাপ দিলে নিচে দিকে নামবে, চাপ কম করলে ওপর দিকে উঠবে। একইভাবে এখানেও চাপ দিলে নিচে দিকে নামবে, চাপ কম করলে ওপর দিকে উঠবে। বেশ, পিস্টনগুলো জাস্ট অ্যাড করা আছে। এখন কি দুটো ক্ষেত্রে কিন্তু এই দ্রবণগুলোর উপরে চাপ হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান, বা ওই জায়গায় যে পরিমাণ চাপ আছে সেই চাপের সঙ্গে সমান। আমি বললাম পি অ্যাটমসফিয়ার, পি এটিএম, ওকে। দুটো ক্ষেত্রে বায়ুর চাপ হচ্ছে পি এটিএম। এবারে দেখো আমি কি করলাম, দেখো আমি এটাকে চাপ আরও বাড়াচ্ছি, এই দিকটায় সাইড 2তে আমি আর চাপ বাড়াচ্ছি। চাপ বাড়ালে কী হবে বলো তো, চাপ বাড়ালে দেখবো এই দ্রাবকের যে প্রবাহটা হচ্ছে সাইড 1 থেকে সাইড 2 এর দিকে, সেই প্রবাহটা দেখবো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ওকে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমি কী করলাম, চাপটা বাড়াতে সেই পরিমাণ চাপ দিলাম যখন দেখবো দ্রাবকের প্রবাহটা একদম কমপ্লিটলি স্টপ হয়ে গেছে, ওকে। কি বললাম, আমি আরেকবার রিপিট করছি, আমি এই প্রান্তে চাপের পরিমাণটা ঠিক ততটা করব, বা পি এটিএম তো ছিল, আর আমি বাড়তি আরও সেই পরিমাণ চাপ দেবো, আর বাড়তি চাপ সেই পরিমাণ দেবো, এখান থেকে আরও কী চাপ করছি, বাড়তি চাপ দিচ্ছি, আরও এক্সট্রা চাপ দিচ্ছি, ঠিক আছে। বাড়তি চাপ কতটা দেবো, যখন দেখবো যে এই দ্রাবকের প্রবাহটা জাস্ট স্টপ হয়েছে, ঠিক আছে। চাপ দিলে কী হবে, দ্রাবকের প্রবাহ কিন্তু এদিকে আর হবে না, যেহেতু চাপের ক্ষেত্রে কী হবে, দ্রাবকের প্রবাহটা হবে না, ওকে। তাহলে আমি সেই বাড়তি চাপ কতখানি দেবো, যখন দেখবো দ্রাবকের প্রবাহটা জাস্ট স্টপ করার জন্য যতখানি চাপ লাগে সেই পরিমাণ চাপ আমি দেবো, ওকে। তাহলে দেখলাম যে এখানে আরও বাড়তি চাপ ধরলাম, যে আরও কিছু পরিমাণ চাপ দেওয়ার ফলে এই দ্রাবকের প্রবাহটা বন্ধ হলো। এই যে বাড়তি চাপ, এই বাড়তি চাপটাকেই বলছে অভিস্রবণ চাপ। কি বলছে, এই বাড়তি চাপটাকে বলছে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। আর এটাকে পাই দিয়ে ডিনোট করা হয়, পাই দিয়ে লেখা হয়, ওকে। পাই মানে হচ্ছে অভিস্রবণ চাপ, বুঝতে পারছো, এটাকে পাই দিয়ে প্রকাশ করা হয়, অভিস্রবণ চাপ, পাই, বুঝেছো। বেশ, তাহলে বোঝা গেছে পাই, অভিস্রবণ চাপ মানে পাই। পাই মানে কি, বা অভিস্রবণ চাপ মানে কি, যে ওই দ্রবণের দিকে। হ্যাঁ, আর একটা কথা আমি বলে রাখি, এটা কথা বলতে ভুল হয়েছে, সেইটা হচ্ছে যখন আমি যখন অভিস্রবণ চাপ যখন মেজার করব, তখন কিন্তু এই দিকটায় আমি বলেছিলাম লঘু দ্রবণ, তখন লঘু দ্রবণ নয়, এই দ্রবণটা আমি কিনবো, তখন এই দ্রবণটা আমি তখন কী নেবো, এই পাশটা আমি পিওর দ্রাবক নেব, কী নেব, বিশুদ্ধ দ্রাবক, দ্রবণ নয়, আমি তখন এখানে বিশুদ্ধ, এই পাশটায় তখন আমি বিশুদ্ধ দ্রাবক নেব, ওকে। আমি আরও রিপিট করছি, যখন আমি অভিস্রবণ চাপ মেজার করব, তখন আমি কি করব, এক পাশে নেব পিওর দ্রাবক আর এক পাশে নেব দ্রবণ, ঠিক আছে। তখন গাঢ় বলার তখন দরকার নেই, তখন তাহলে কী হবে, তো শুধু দ্রবণ, বুঝতে পারছো। তখন তাহলে কী নেব, এই পাশে নেব দ্রবণ আর এই পাশে নেব বিশুদ্ধ দ্রাবক, বোঝা গেছে। বেশ, এখনও কিন্তু একই জিনিস, এই পাশ থেকে এই পাশে দ্রাবকের প্রবাহ হবে, কিন্তু আমি এটাকে চাপ দিয়ে জাস্ট এটাকে স্টপ করব, বুঝতে পারছো। স্টপ করবে, আমাদের বাড়তি যে পরিমাণ চাপ লাগবে সেটাকে বলছে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। বেশ,
এবারে আমরা দেখব যে অভিশ্রবণ চাপ সংক্রান্ত বিভিন্ন কী কী সূত্র আছে, কারণ অলরেডি আমরা যে আগে যে কলিগেটিভ প্রপার্টিগুলো পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে সেগুলো নিয়ে বিভিন্ন রাউল্টের বিভিন্ন সূত্র ছিল। তাহলে আমরা দেখব যে অভিশ্রবণ চাপ সংক্রান্ত রাউল্টের সূত্র এখানে কিন্তু রাউল্টের সূত্র নেই, বুঝেছো? এইখানে কিন্তু রাউল্টের সূত্রের কোনো গল্প নেই, এখানে আছে ভ্যান ড্রপের সূত্র। ওকে, এখানে আছে ভ্যান ড্রপের সূত্র, মানে অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান ড্রপের সূত্র, ঠিক আছে? সূত্র ওকে, দেখো অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান ড্রপের দুটো সূত্র আছে, বুঝতে পারছো? সূত্র 1, সূত্র 2, বা বলতে পারি প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। অনেক বইয়ে কী আছে আবার 3টে সূত্র বলা হয়েছে, সূত্র 1, 2, 3। 3টে বলার কোনো দরকার নেই, 3টে যেটা 3 নম্বর বলা হয় সেটা বলা হয়েছে কলিগেটিভ প্রপার্টি নিয়ে, মানে সংখ্যাগত ধর্ম নিয়ে। সেটা আমি বলবো না, কারণ হচ্ছে আমি ধরেই নিয়েছি, সব জানি এগুলো সবগুলি হচ্ছে এগুলো কলিগেটিভ প্রপার্টি। বেশ, এটা নিয়ে এত কনফিউশন করতে হবে না। আমি ওই সংক্রান্ত ওই তৃতীয় সূত্র নিয়ে আমি একটা প্রশ্ন দেবো, সেই প্রশ্নটা করলে তোমাদের এই সন্দেহটা নিরসন হবে, বুঝতে পারছো? বেশ, আমি চলে আসি যে ভ্যান ড্রপের হচ্ছে প্রথম সূত্র বা ফার্স্ট ল, সেটা কি বলো? নামটা যতখানি ঘেমা, সূত্রগুলো কিন্তু অত মারাত্মক কিছু নয়, ঠিক আছে? সিম্পল। দেখো ভ্যান ড্রপ কী বললো, দেখো বলছে যে কোনো দ্রবণের অভিশ্রবণ চাপ তার মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। কী গাঢ়ত্ব? মোলার গাঢ়ত্ব, মোলাল নয়। আগের দুটো কলিগেটিভ প্রপার্টির ক্ষেত্রে আমরা কিন্তু মোলাল পড়েছিলাম, কিন্তু এক্ষেত্রে মোলাল নয়, মোলার, ঠিক আছে? লারা দত্ত, মোলার। দেখো তাহলে কী বললো যে দ্রবণের যে অভিশ্রবণ চাপ পাই, এইটা বলছে দ্রবণের মোলার গাঢ়ত্ব, ক্যাপিটাল এম মানে ক্যাপিটাল এম দিয়ে মোলার গাঢ়ত্বকে প্রকাশ করা হয়, মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখানে যেখানে ক্যাপিটাল এম মানে কি, এটা হলে মোলার গাঢ়ত্ব। ওকে, আর একটা কথা, এটা কখন হবে? যখন দ্রবণের তাপমাত্রা, কেলভিন স্কেলে তাপমাত্রাটা কনস্ট্যান্ট, যেই স্কেলে হোক না কেন তাপমাত্রা কনস্ট্যান্ট হলে কেলভিন স্কেলে হবে, সেন্টিগ্রেড স্কেলে হবে, যে কোনো ফারেনহাইট স্কেলে হবে। তাহলে কি তাপমাত্রা টিটা হচ্ছে ধ্রুবক। যখন টি হচ্ছে ধ্রুবক তখন পাই ভ্যারিজাস এম, এটা প্রথম সূত্র। ওকে, তুমি দেখো এটা তুমি ভাষা অ্যাড করতে পারো, ভাষার কোনো ব্যাপার নেই। যে তখন কী লিখবে যে স্থির উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ তার মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। ওকে, বেশ। 2 নম্বর সূত্র কী বললো? দ্বিতীয় সূত্র এটা কি বললো? দেখো এটা বলছে যে দ্রবণের বাষ্পচাপ তার পরম উষ্ণতার সমানুপাত, কেলভিন স্কেলে উষ্ণতার সমানুপাতিক, বুঝতে পারছো? কখন? যখন দ্রবণের গাঢ়ত্ব ফিক্সড, দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে কি লিখবো? কেলভিন স্কেলে তাপমাত্রা। ওকে, যখন এমটা হচ্ছে ধ্রুবক, এম ইকুয়াল টু বলবো না, এম ধ্রুবক, ঠিক আছে? মানে দ্রবণের গাঢ়ত্বটা হচ্ছে ধ্রুবক। ওকে, বেশ। এবারে দেখো আমি এই দুটো সূত্রকে কম্বাইন করব, তাহলে কী হবে? 5 ভ্যারিজাস এমটি। ওকে, বেশ। এবারে দেখো কী হবে, এটাকে কী সমান করতে গেলে কী যাবে? একটা কনস্ট্যান্ট লাগবে, ধরুন কনস্ট্যান্ট হলাম কে এমটি পাই সমান কে এমটি, যেখানে কে সমান কি, যেখানে কে ইকুয়াল টু ধ্রুবক, কে একটা ধ্রুবক, বুঝেছ? বেশ। এবারে দেখো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে যে কে এর মানটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সঙ্গে সমান, বুঝতে পারছো? কেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সঙ্গে সমান। তাহলে আমি কী লিখতে পারি? তাহলে তারপর কী করলো? কেটাকে আমি আর দিয়ে রিপ্লেস করবো। তাহলে কী হবে সূত্রটা? কী হবে? তাহলে সূত্রটা হবে পাই ইকুয়াল টু আর এম টি, বুঝতে পারছো? পাই ইকুয়াল টু আর এম টি। তাহলে এটাই হলো কি ভ্যান টপের সূত্র, ঠিক আছে? মানে অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের যেটা
দুটো সূত্রের যেটা কম্বিনেশন, মানে প্রথম সূত্র দুই সূত্রের কম্বিনেশন, পাই সমান হচ্ছে RMT। দেখো এই সূত্রটার সঙ্গে না আমরা যেটা পড়েছিলাম আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT, ওর সঙ্গে এর হুবহু মিল আছে। দেখো কীরকম মিল, দেখো চিন্তা করে দেখো, এখানে এম মানে হচ্ছে কি মোলার গাঢ়ত্ব। দেখো মোলার গাঢ়ত্ব মানে কি, মোলার গাঢ়ত্ব মানে হচ্ছে যে আমরা কি জানি যে মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। মোলার গাঢ়ত্ব মানে মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। তাহলে M = কি বলতে পারি, M সমান আমি কী জানি, M সমান হচ্ছে মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। তাহলে এটা যদি এখানে বসি তাহলে কী হবে বলো তো, তাহলে পাই মানে একটা চাপ সমান কী হবে RN/VT। এটা গুণ ভাগ করলে কেমন হয় বলো তো, গুণ করলে কেমন হয়, এর সঙ্গে গুণ করে দাও, পাই ভি সমান এনটাকে নাও nRT, যেখানে দেখো আমরা কি জেনেছিলাম PV = nRT, আর এখানে পাই তো একটা চাপ, এটা তো পি এর মতন, পাই তো চাপ, এর অবিশ্রবণ চাপ, আর এই পিটা হচ্ছে গ্যাসের চাপ। ওকে, তাহলে এখানে দেখো PV = nRT, তাহলে এই আদর্শ গ্যাস সমীকরণের সঙ্গে এর প্রচুর মিল আছে, বুঝেছো? বেশ, তা এরপরে দেখো আমরা কয়েকটা আমরা প্রবলেম করবো। প্রবলেম দেখো প্রথমে কয়েকটা কোয়েশ্চেন করবো, তারপরে প্রবলেম করবো, ঠিক আছে? তাহলে বেশ, হ্যাঁ, তার আগে আমি ওটা করে ফেলি, যেটা বললাম যে তৃতীয় সূত্রটা আমি কেন বলছি না, দেখো ওটা দরকার নেই। এটা হচ্ছে যে দেখো যদি এরকম একটা প্রশ্ন হয় যে প্রমাণ করো যে, বা দেখাও যে, যদি এরকম কোশ্চেন হয়, প্রমাণ করো যে অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত বা কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম। প্রমাণ করো যে অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। বা দেখো এখানে যদি অভিস্রবণ চাপ না দিয়ে যদি বলে যে বাকি যেগুলো আমি পড়েছিলাম, যেগুলো পড়েছিলাম, যেমন ধরো যদি এটা বলতে পারে যে রিলেটিভ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দেখাও যে অবনমন একটি সংখ্যাগত ধর্ম, বা এটা বলতে পারে দেখাও যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম, বা বলতে পারে দেখাও যে হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম। বুঝতে পারছো? একই অ্যান্সার হবে, সব ক্ষেত্রে একই অ্যান্সার হবে। 3টি পাত্রে 1 লিটার করে জল নেওয়া হলো, 3টে পাত্র নেওয়া হচ্ছে, ওকে, সবগুলোতে 1 লিটার করে জল নেওয়া হয়েছে, ওকে, 1 লিটার। এবার কী করা হলো, প্রত্যেকটা ধরো এখানে করা হলো 1 মোল চিনি, এখানে যোগ করা হলো 1 মোল গ্লুকোজ, এখানে যোগ করা হলো 1 মোল ইউরিয়া। তাহলে কী হবে, দ্রবণগুলোর প্রত্যেকটার গাঢ়ত্ব হবে 1 মোল পার লিটার, ওকে, প্রত্যেকটা দ্রবণের গাঢ়ত্ব সমান হবে। তাহলে এবার কী হবে, 3টি পাত্রে 1 লিটার করে জল নেওয়া হলো। প্রথম পাত্রে 1 মোল চিনি, তৃতীয় পাত্রে 1 মোল গ্লুকোজ, এবং তৃতীয় পাত্রে 1 মোল ইউরিয়া,
যোগ করা হলো, এর ফলে প্রতিটি দ্রবণের গাঢ়ত্ব সমান হবে। এখন দ্রবণগুলির যদি এইটা বলে তাহলে এইটা দ্রবণগুলির অভিস্রবণ চাপ, মানে যেইটা বলবে সেইটা আমি মেজার করব। ওকে, যেখানে অভিস্রবণ চাপ বলে তাহলে দেখুন দ্রবণগুলির অভিস্রবণ চাপ পরিমাপ করলে দেখা যাবে যে প্রতিটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান। তাহলে কী লিখবে? এর থেকে প্রমাণিত হয় অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। ওকে, আছে? তাহলে এই ধরনের যেটাই প্রশ্ন দেখে না কেন, ওই এখানে যদি এটা দেয় তাহলে কী লিখবে? যেখানে আমি অভিস্রবণ চাপ লিখেছি সেখানে লিখবে বাষ্প চাপের আপেক্ষিক অবনমন। যদি এটা দেয় তো এটা লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার হবে। বুঝতে পারছো? ওকে, বেশ এবারে কয়েকটা টার্ম আমি দেখব। বুঝেছো? দেখো কী করলাম, দেখো ধরো আমি 3টে দ্রবণ নিয়েছি। বুঝেছো? 3টে আমি দ্রবণ নিয়েছি। আবার 3টে? ইয়েস, আবার 3টে। বুঝেছো? ধরো আমি আবার 3টে দ্রবণ নিয়েছি। জানি না কিসের দ্রবণ জানি না। ধরো সলভেন্টটা, দ্রাবকটা হচ্ছে জল, বা তুমি অন্য কিছু নিতে পারো। হ্যাঁ, ধরে নাও যে এখানে চিনি আছে, এখানে ধরো গ্লুকোজ আছে, এখানে ধরো আছে ইউরিয়া আছে, বা যা খুশি তাই আছে। বুঝেছো? তবে বেশ, ধরলাম যে এক্ষেত্রে দ্রবণের যেটা অভিস্রবণ চাপ, এটা দ্রবণ 1 বললাম, এটা দ্রবণ 1, এটা বললাম দ্রবণ 2, এটা বললাম দ্রবণ 3। বললাম দ্রবণ 1-এর অভিস্রবণ চাপ বললাম 2.5 ATM, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, বেশ। ধরো এখানে ধরলাম এই জায়গাটার চাপ ধরলাম যে 3 ATM, 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটা হচ্ছে অভিস্রবণ চাপ। ওকে, এক্ষেত্রে ধরলাম যে একই, সেম, মানে 1-এর সঙ্গে সেম, 2.5 ATM অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, বেশ। দেখো এবারে দ্রবণ 1, এই দ্রবণ এখানে দ্রাব্য যা কিছু হতে পারে। ওকে, তাহলে দ্রবণ 1 আর দ্রবণ 3 এই দুটোকে বলা হবে আইসোটনিক দ্রবণ। আইসোটনিক কি বলা হবে? আইসোটনিক, মানে যেই দ্রবণগুলোর অভিস্রবণ চাপ পরস্পর সমান, সেই দ্রবণগুলোকে বলছে আইসোটনিক দ্রবণ। তাহলে 1 আর 3 এদেরকে কি বলবো? এদেরকে বলবো যে আইসোমার, মানে যেটা মলিকুলার ফর্মুলা, যেটা মলিকুলার যেটা ভর সেটা সমান, সেটা হচ্ছে এদের আইসোমারের সমান, আইসোটনিক। ওকে, আইসোটনিক মানে হচ্ছে এদের অভিস্রবণ চাপটা সমান। বুঝেছো? ঠিক আছে, তাহলে এই 1 আর 3 হলো পরস্পরের আইসোটনিক দ্রবণ। যখন তোমরা দেখবে যদি বলা হয় এই দুটি দ্রবণ আইসোটনিক, তার মানে হচ্ছে এদের অভিস্রবণ চাপটা সমান। এবারে দেখো, যদি এদের অভিস্রবণ চাপ যদি সমান হয়, টেম্পারেচার তো একই আছে, সবগুলোর ক্ষেত্রে তাপমাত্রা একই আছে, টেম্পারেচার ফিক্সড আছে, তাহলে তুমি অনায়াসেই বলতে পারবে যে 1 নম্বর আর 3 নম্বর দ্রবণের যেটা মোলার গাঢ়ত্ব সেটাও কিন্তু সমান হবে। বুঝতে পারছো? যদি 1 নম্বর দ্রবণের মোলার গাঢ়ত্ব হয় M1
2 নম্বর দ্রবণে যদি মোলার গাঢ়ত্ব M2 হয় আর 3 নম্বর দ্রবণে মোলার গাঢ়ত্ব যদি M3 হয়, তাহলে আমি এখানে বলতে পারবো যে M1 সমান M3। কী করে বললাম? ধরো 1 নম্বর দ্রবণের যেটা বাষ্প বলছি অভিস্রবণ চাপ, সেটা কী হবে বলো তো? π1 সমান কী হবে? M1RT। ওকে, আর 3 নম্বর দ্রবণের অভিস্রবণ চাপ π3, সেটা কত হবে? M3RT। ওকে, এবারে দেখো π1 আর π3 সমান, যেহেতু এরা পরস্পর বলেই দিয়েছি সমান, তাহলে আর এই দুটো তো কেটে যাবে, এর আর এর টি, এর আর আর টি কেটে গেল। আমি যা করে দেখি, ধরো বললাম যে π1 = π3, তার মানে কী হচ্ছে? M1RT = M3RT। তাহলে কী হলো বলো তো? যে M1 সমান M3। তার মানে কী হচ্ছে? যেগুলো আইসোটোনিক, ভালো মনে রাখবে, যেগুলো আইসোটোনিক দ্রবণ তাদের কিন্তু মোলার গাঢ়ত্ব সেম বা সব গাঢ়ত্বই একই হবে। তাহলে কী লিখবো? তাহলে লেখো যে এটা লেখো যে মোলার গাঢ়ত্ব বা এদের গাঢ়ত্বটা একই হবে, গাঢ়ত্ব সমান। আইসোটোনিক দ্রবণ মানে এদের অভিস্রবণ চাপ সমান, অভিস্রবণ চাপ সমান হলেই কি মোলার গাঢ়ত্ব ওদের সমান হবে, বা যে কোনো ধরনের গাঢ়ত্ব এদের একই হবে। ওকে, বেশ। এবারে চলে আসি 1 নম্বর আর 2 নম্বর, এর সঙ্গে একটু কম্পেয়ার করবো, 1-এর সঙ্গে 2-এর কম্পেয়ার করবো। দেখো 1-এর থেকে 2 নম্বরের যেটা অভিস্রবণ চাপ বেশি, এটা 2.5 atm, এটা 3 atm। এক্ষেত্রে বলা হয় যে 2 নম্বর দ্রবণটা হচ্ছে 1 নম্বর দ্রবণ অপেক্ষা হাইপারটনিক। ঠিক আছে, কি হাইপারটনিক? কি বললাম? এখানে বলা হয় যে 2 নম্বর দ্রবণটা হচ্ছে 1 নম্বর দ্রবণ অপেক্ষা হাইপারটনিক। কি বললাম? যে যেটা 2 নম্বর দ্রবণ, এটা হলো কি 1 নম্বর দ্রবণ অপেক্ষা হাইপার, তোমার নাম শুনেছি কি? হাইপার অ্যাক্টিভ। আমি একবারে লিখি হাইপারটনিক অপেক্ষা হাইপারটনিক, হাইপারটনিক, হাইপারটনিক। হাইপার মানে বেশি, মানে 2 নম্বর দ্রবণের বাষ্পচাপ 1 নম্বর দ্রবণ অপেক্ষা বেশি, মানে 2 নম্বর দ্রবণটা 1 নম্বর অপেক্ষা হাইপারটনিক। ওকে, আর আমি উল্টোটা বলতে পারি যে 1 নম্বর দ্রবণটা 2 নম্বর দ্রবণের সাপেক্ষে হাইপোটনিক। হাইপো মানে অভিস্রবণ চাপটা কম। ওকে, তাহলে আমি বলতে পারি যে 1 নম্বর দ্রবণটা 2 নম্বর অপেক্ষা হাইপোটনিক। এটা কোথায় লিখবো? এখানে লিখে, এখানে একটু গ্যাপ পেয়েছি। ওকে, তাহলে দেখো এখানে কী লিখবো বলো তো? যেটা 1 নম্বর দ্রবণ, 1 নম্বর দ্রবণ 2 নম্বর দ্রবণ অপেক্ষা হাইপোটনিক, হাইপোটনিক। ওকে, তাহলে 1 নম্বর দ্রবণ 2 নম্বর অপেক্ষা হাইপোটনিক, যেটা কম সেটাকে বলে হাইপো, যেটা বেশি সেটা হাইপার অ্যাক্টিভ, হাইপারটনিক আর হাইপোটনিক, আর সমান হলে সেটাকে বলছে আইসোটনিক। এটা একটু মনে রাখবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, ধরো বলছে যে 2 নম্বর দ্রবণটা হচ্ছে 1 নম্বর থেকে হাইপারটনিক, মানে এর অভিস্রবণ চাপ বেশি। হাইপারটনিক যদি হয় তাহলে অবশ্যই কিন্তু তার মোলার গাঢ়ত্ব কিন্তু বেশি হবে, তার মানে M2 > M1, বুঝতে পারছো? তাহলে কী লিখবো এক্ষেত্রে? কী লিখবো এক্ষেত্রে? কিন্তু যেটা হাইপারটনিক দ্রবণ তার কিন্তু গাঢ়ত্বটা, যেটা যার অপেক্ষা সে হাইপারটনিক তার থেকে বেশি হয়, মানে M2 > M1। বা এখানে বলতে পারি কি উল্টো, যে M1 লেস, একই ব্যাপার, এটাকে বলার কোনো দরকার নেই, একই ব্যাপার। ওকে, মানে যেটা হাইপোটনিক তার গাঢ়ত্ব কম, যেটা হাইপারটনিক তার গাঢ়ত্ব বেশি। বুঝেছো? বেশ, এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে নোট নিয়ে নাও।
সেটাকে মুছে ফেলি। এরপরে আমরা একটা কোশ্চেন করব এই ধরনের এই হাইপোটনিক হাইপারটনিক সংক্রান্ত। ওকে, বেশ। মানুষের লোহিত রক্তকণিকাকে 1% NaCl এবং পাত্রে জলে ডুবিয়ে রাখলে কী ঘটে? দেখো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরাই করবে, আমি এটা বলে দেবো, বুঝতে পারছো? দেখো কি বলেছে, ধরো একটা বিকারে নেওয়া হয়েছে, ধরো 1% NaCl দ্রবণ, 1% NaCl দ্রবণ, মানে 100 গ্রাম 100 ml দ্রবণে 1 গ্রাম NaCl আছে। এখানে কী রাখা আছে, ধরো এখানে ধরো একটা লোহিত কণিকা রাখা আছে, এই দ্রবণে ধরো একটা কোষ, একটা লোহিত কণিকা রাখা আছে। ওকে, আর কি করা হয়েছে, আর একটা জায়গায় কী করা হয়েছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানে কী করা হয়েছে, এখানে প্লেন জল, পিওর ওয়াটার নেওয়া হয়েছে, এর মধ্যে লোহিত কণিকা রাখা হয়েছে, প্লেন ওয়াটার বা বিশুদ্ধ জলও বলতে পারো, বিশুদ্ধ জল। এখানে কী রাখা হয়েছে, লোহিত কণিকা রাখা হয়েছে। এবারে কী হবে, দেখো এটা মনে রাখবে যে লোহিত কণিকা মানে একটা কোষ, তো একটা কোষ, লোহিত কণিকা মানে একটা কোষ। এর কোষের মধ্যে কী আছে, বিভিন্ন ধরনের ফ্লুইড আছে, বিভিন্ন ধরনের লিকুইড আছে। লিকুইড মানে মেনলি জল, আর জলের মধ্যে বিভিন্ন জিনিস গুলে আছে, বিভিন্ন মিনারেল বা বিভিন্ন জিনিস এর মধ্যে ডিজলভ হয়ে আছে। ওকে, আর তাহলে আমরা বলতে পারি এটা জলের একটা দ্রবণ, ঠিক আছে? জলের মধ্যে এটা জলের একটা দ্রবণ, জল একটা দ্রাবক, তার একটা দ্রবণ। আর এর যে কোষ পর্দা, এইটা কাজ করে সেমি পারমিয়েবল মেমব্রেন, বা এটা কোষ পর্দাটা কাজ করে অর্ধভেদ্য পর্দার মতন, ঠিক আছে? এই কোষ পর্দাটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। ওকে, এবারে দেখো এইটাকে আমি যখন 1% NaCl দ্রবণ রেখেছি আর যখন জলে রেখেছি, তখন কি হবে তার আগে জেনে রাখো, এর মধ্যে যে দ্রবণটা আছে বা যেটা হচ্ছে কোষের রস, এইটা হচ্ছে বলতে পারো যে লোহিত কণিকার কোষ রস 0.84% NaCl দ্রবণের সঙ্গে আইসোটনিক। ওকে, আইসোটনিক এর মানে কি হলো? এর মানে হচ্ছে এর মধ্যে যে দ্রবণটা আছে, এইটা যে গাঢ়ত্ব, সেটা 0.84% NaCl দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে সমান। কেন? যেহেতু এই দুটো দ্রবণের অভিস্রবণ চাপ সমান, যেহেতু হচ্ছে আইসোটনিক। আমি একটু আগে দেখলাম যে অভিস্রবণ চাপ সমান হলে কি হবে, এদের গাঢ়ত্বও সমান হবে। ওকে, তার মানে বলতে পারি এর মধ্যে তুমি চিন্তা করো, ধরো এর মধ্যে আছে 0.84% NaCl দ্রবণ। তুমি কল্পনা করো যে লোহিত কণিকার ভেতরে আছে 0.84% NaCl দ্রবণ। তাহলে তোমাকে লিখতে হবে, প্রশ্নের আগে তোমার প্রশ্ন শুরুতে তোমাকে লিখতে হবে যে লোহিত কণিকার ভিতরে যে কোষ রস, সেটা হলো 0.84% NaCl দ্রবণের সঙ্গে আইসোটনিক। তাই আমরা বলতে পারি যে ওই কোষ রসটি হলো 0.84% NaCl দ্রবণের সমতুল্য, ঠিক আছে, অভিস্রবণ চাপের ক্ষেত্রে। এবারে দেখো, যদি এইটাকে আমি 1% NaCl দ্রবণে ডুবাই, তাহলে কি হবে? সেক্ষেত্রে দেখো এই ভেতরের দ্রবণটা কিন্তু এর সাপেক্ষে হাইপোটনিক। ওকে, এর ভেতরে যে দ্রবণটা আছে সেইটা কি, আর এর বাইরে আছে, এর ভেতরে আছে 0.84% NaCl দ্রবণ, NaCl দ্রবণ নয়, NaCl দ্রবণের মতো, আর ভেতরটা হচ্ছে, বাইরেটা হচ্ছে 1% NaCl দ্রবণ। তাহলে ভেতরটা হচ্ছে হাইপোটনিক, বাইরেটা হচ্ছে হাইপারটনিক, বুঝতে পারছো? তার মানে কি, বাইরে গাঢ়ত্ব বেশি, ভিতরে গাঢ়ত্ব কম। তাহলে এরপরে কী হবে, এখানে কী হয় বলো তো, এখানে অভিস্রবণ হবে। অভিস্রবণ কী হয়, কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে। তাহলে এখান থেকে ভেতরে জলটা বেরিয়ে এসে কী হবে, এই দ্রবণের মধ্যে মিক্সড হবে। তার মানে কী হবে, এটা সংকুচিত হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, সংকোচন হবে, ঠিক আছে, সংকোচন হবে। কেন? কারণ হচ্ছে 1% NaCl দ্রবণ কোষ, এই লোহিত কণিকার কোষ অপেক্ষা হাইপারটনিক। ওকে, এই ক্ষেত্রে এই দ্রবণটা হচ্ছে হাইপারটনিক। ওকে, বেশ। এবারে দেখো, আমি যখন এখানে রেখেছি, তাহলে এই ভেতরটা হচ্ছে 0.84% NaCl দ্রবণের সঙ্গে আইসোটনিক, বা এর মধ্যে গাঢ়ত্বটা হচ্ছে 0.84% দ্রবণের সঙ্গে সমান। আর ভেতরটা কী আছে, ভেতরটা হচ্ছে বাইরেটা হচ্ছে পিওর ওয়াটার। তার মানে কি, যে বাইরেটা হচ্ছে যে ভিতরের সাপেক্ষে হাইপোটনিক। ওকে, এইটা হচ্ছে, এই জলটা হচ্ছে কি, লোহিত কণিকার কোষ রস সাপেক্ষে হাইপোটনিক।
হাইপোটনিক। ওকে, এটা হাইপোটনিক। এর ফলে কি হবে, এখানেও কি হবে, অবিশ্রবণ হবে। কারণ এইটা হচ্ছে বাইরেটা হচ্ছে কম গাঢ়ত্ব, ভেতরটা হচ্ছে বেশি গাঢ়ত্ব। তার মানে কী হবে, জল এখান থেকে জলটা ভিতর থেকে মানে বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে। অবিশ্রবণে কী হয়, অবিশ্রবণে কী হয়, কম গাঢ়ত্ব থেকে দ্রাবকটা কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যায়। তাহলে এখানে কি হবে, ভিতরে প্রবেশ করলে কী হবে, এটা কী হবে, এটার প্রসারণ হবে। এটার কি হবে, লোহিত কণিকার প্রসারণ হবে। এত প্রসারণ হবে কিছুক্ষণ পরে এটা ফেটে যাবে। ওকে, হিমোলিসিস হবে, এটা ফেটে যাবে, বুঝতে পারছো? তো এটা তোমরা একটু ভাষায় লিখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখো ওই অবিশ্রবণের কনসেপ্ট আছে, প্লাস হচ্ছে গেছে ওই হাইপোটনিক, হাইপারটনিক, আইসোটনিক সমস্ত জিনিসটা এর মধ্যে ঢুকে পড়েছে। এই কোয়েশ্চেনটা ভালো করতে পারলে কিন্তু হাইপোটনিক, হাইপারটনিক, আইসোটনিক এই জিনিসটা ক্লিয়ার হবে। বুঝে গেছো? বেশ, এরপরে আমরা কয়েকটা প্রবলেম করব। তাহলে দেখো, এটা হচ্ছে প্রবলেম 1। এখানে কি দিচ্ছে দেখো তো, যে জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করে 500 ml দ্রবণ প্রস্তুত করা হলো। তো এখানে দ্রাব্য হচ্ছে কোনটা, গ্লুকোজ। ওকে, দ্রাবের ভরটা হচ্ছে কত, 18 গ্রাম। ওকে, আর দ্রবণের আয়তন হচ্ছে 500 ml। বেশ, এবারে দেখো দ্রবণ প্রস্তুত করা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ওই গ্লুকোজ দ্রবণের পাই গণনা করো। পাই মানে হচ্ছে অভিশ্রবণ চাপ, মানে ওই দ্রবণটা তোমাকে অভিশ্রবণ চাপ নির্ণয় করতে হবে। তো এটা হলো অঙ্কটার প্রথম পার্ট। আর সেকেন্ড পার্টটা কী বলেছে দেখো, এই দ্রবণটি ইউরিয়ার একটি দ্রবণের সঙ্গে আইসোটনিক। ওকে, ঠিক আছে। ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব গ্রাম পার লিটার এককে নির্ণয় করো, আর এর মান এখানে দেওয়া আছে। বেশ, তাহলে দেখো আমি অঙ্কটা প্রথম যে পার্টটা দ্রবণের পাই, এই গ্লুকোজ দ্রবণটার পাই নির্ণয় করতে হবে, সেই পার্টটা করি। তাহলে দেখো আমাকে কী কী দেওয়া আছে দেখো। প্রথমে দেখা আছে দেখো গ্লুকোজের মানে দ্রাবের ভর দেওয়া আছে। তাহলে সেটা কি, তাহলে W1 দ্রাবের ভর W1, সেটা কি দেওয়া আছে, W1 এটা সমান কী দেওয়া আছে, 18 গ্রাম। দেখো আমরা একটা কাজ করি, এটার আমরা এই দ্রাবটার মোল সংখ্যাটা বার করে, কেন বলো তো, কারণ আমাকে পাই বার করতে গেলে আমার কী দরকার, দ্রবণের আমাকে মোলার গাঢ়ত্ব দরকার। ঠিক আছে, মোল পার লিটার এককে গাঢ়ত্ব নির্ণয় করতে হবে। তো তখন আমার কী দরকার, তখন আমার দ্রাবর মোল সংখ্যাটা দরকার হয়ে পড়বে। তাহলে আমি দেখে নিই যে 18 গ্রাম গ্লুকোজ সমান হচ্ছে কত মোল গ্লুকোজ। তাহলে এই জন্য কী লাগবে বলো তো, আমাকে লাগবে গ্লুকোজের আণবিক গুরুত্ব লাগবে। ঠিক আছে, এর করে বেশ। তাহলে দেখো, তাহলে প্রথমে আমি কী করি, প্রথমে আমি গ্লুকোজের আণবিক গুরুত্ব বার করে নিই। দেখ গ্লুকোজের সংকেত কী বলো তো, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। ওকে, একটা কার্বন মানে কত, একটা কার্বন হচ্ছে 12, তাহলে 6টা কার্বন মানে কী হচ্ছে 12 × 6। ওকে, বেশ। একটা এইচ মানে 1, তাহলে 12টা এইচ মানে কত হবে 1 × 12। ওকে, বেশ। একটা অক্সিজেন মানে হচ্ছে 16, তাহলে 6টা মানে 16। এবার কোন করো, 6 12 কত হবে 72, প্লাস এটা হচ্ছে 12, এটা কথা বলো তো 6 হাতে 3 96। ওকে, এটা মানে হচ্ছে 96। এবার যোগ করে নাও, কত হচ্ছে 6 আর 2 8 আর 2 10 0 হাতে 1 10 11 18 180। তাহলে 180 হচ্ছে গ্লুকোজের আণবিক গুরুত্ব। ওকে, বা আণবিক ভর। এবারে দেখো, তাহলে 18 গ্রাম গ্লুকোজ মানে কত মোল, আমি এটা কী করে পাবো, আমাকে খুব সিম্পল, আমাকে কী করতে হবে, আমাকে এই গ্লুকোজের আণবিক যে গুরুত্ব তাকে দিয়ে ভাগ করলে কী হবে, আমি এর মোল সংখ্যা পেয়ে যাবো। কথা বলো তো, এটা দেখো কী হবে 10, তাহলে 1 এর 10, তাহলে কত হচ্ছে 0.1, এত মোল। ওকে, 18 গ্রাম গ্লুকোজ মানে হচ্ছে এত মোল গ্লুকোজ। বেশ, এবার দেখো এখানে কী দেওয়া আছে বলো তো, দ্রবণের আয়তন। দেখো এত ml দ্রবণ প্রস্তুত, দ্রবণের আয়তন দেওয়া আছে 500 ml। তাহলে আমি ভি সমান কত দেওয়া আছে, ভি সমান দেওয়া আছে 500 ml। দেখো এইটাকে আমি কী করে নেবো বলতো, এটা আমি লিটারে করে নেবো। দেওয়া আছে ml করে, মিলিটার একেও দেওয়া আছে, এটা আমি লিটারে করে নেবো। কেন, কারণ আমাকে একটু পরে তুমি বুঝতে পারবে যে গাঢ়ত্ব বার করতে গেলে, মোলারিটিতে গাঢ়ত্ব বার করতে গেলে আমাকে দ্রবণের আয়তন লিটারে বার করে নিতে হবে। তাহলে এটা কথা বলো তো, তুমি মিলিলিটারকে তুমি যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কী হয়, লিটার হয়ে যায়। কথা বলো তো 1 এর 2 মানে কত বলো তো 0.5 লিটার। বেশ, এবারে দেখো এখানে আর কি দেওয়া আছে বলতো, এখানে দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে টি করে দেওয়া যেত
দেখো এখানে টেম্পারেচার দেওয়া আছে সেন্টিগ্রেড স্কেলে, আমাকে করে নিতে হবে কি কেলভিন স্কেলে করতে হবে। দেখো এই চ্যাপ্টারে যত অঙ্ক করবে সবই কিন্তু টেম্পারেচারটা কেলভিন স্কেলে। ওকে, তাহলে দেখো কী করতে হবে বলো তো, এইটাকে যদি আমি 273 দিয়ে যোগ করলে কি হবে, এটা হয়ে যাবে কেলভিন, কথা বলো তো 300 কেলভিন। বেশ, এবার আমি মেন জায়গায় চলে আসি, আমাকে কী করতে হবে, দ্রবণের পাই নির্ণয় করতে হবে। তাহলে দেখো পাই সমান কী হবে বলো তো, আমি কী জানি পাই সমান হচ্ছে RMT। ওকে, এই বেশ, এবারে দেখো তাহলে আমি কী বলো তো, আর এর মানটা দেওয়া আছে কত 0.082 করে নাও, এটা 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা আমি এখানে বসাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। বেশ, এম মানে কি, এম মানে হচ্ছে দ্রবণের মোলার গাঢ়ত্ব বা মোল পার লিটার এককে গাঢ়ত্ব। সেটা আমি কী পাবো বলো তো, দেখো এখানে হচ্ছে দ্রবণের মোল সংখ্যা পেয়ে গেছি, দ্রবণের আয়তন পেয়ে গেছি। তাহলে আমি দেখো এখানে এমটা বার করে নিচ্ছি। দেখো এখানে দেখো এমটা সমান কী হবে, এমটা হচ্ছে দেখো আমি যদি এইটাকে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে মোল সংখ্যাকে আমি যদি দ্রবণের আয়তন দিয়ে ভাগ করি তাহলে কী হবে, মোল পার লিটার এককে বা মোলারিটিতে আমি দ্রবণের ঘনত্ব গাঢ়ত্ব পেয়ে যাবো। ওকে, গাঢ়ত্ব পেয়ে যাবো। তো এটা কথা বলো তো, এটা করে দেখবে, এটা হবে 0.2 মোল লিটার ইনভার্স বা মোল পার লিটার। ওকে, বেশ, এটা এখানে বসিয়ে ফেলো। তো কত হবে বলো তো 0.2, আর এটা কি টি সমান কত পেয়েছি 300, তো এটাকে 300 বসিয়ে ফেলো। বেশ, তাহলে এটা মানটা কথা বলো তো, এটা মানটা একটু ক্যালকুলেশন করে নাও, মানটা ক্যালকুলেশন হচ্ছে মানটা যেটা বেরোবে, আমি একটু মোবাইলে একটু ক্যালকুলেশন করি চটপট। এই মানটা যেটা বেরোবে সেটা হচ্ছে 4.96। ওকে, মানটা যেটা বেরোবে 4.96, এটা হবে এটিএম এককে, ঠিক আছে। ওকে, তাহলে কি হচ্ছে, দ্রবণটার অভিস্রবণ চাপ হলো 4.96 এটিএম। ওকে, বেশ, এবারে দেখো তোমার মনে হতে পারে এটিএমে কেন বেরোলো। দেখো তুমি যদি এককগুলো সব এখানে বসিয়ে ফেলো না, আর এর একক, এম এর একক, টি এর একক, তাহলে দেখবে শুধু এটিএমটা পড়ে থাকবে। বেশ, আমি চটপট একটু পড়ে দিই। দেখো এই জায়গাটা দেখো, আর এর একক কী বলো তো, আর এর একক কী বলো তো, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স 1, আর এটা হচ্ছে কেলভিন ইনভার্স 1। ওকে, বেশ, এটা কি, এটা হচ্ছে গাঢ়ত্বের একক, গাঢ়ত্ব কত বলো তো, ইনটু গাঢ়ত্বের কত মোল পার লিটার, তাহলে মোল লিটার ইনভার্স। আর কি আছে বলো তো, আর হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার কি কেলভিন কে। বেশ, তাহলে এটা হতো এখানে, এটা এখানে বসাবে না, তাহলে এটা হলো ইনটু কে। ওকে, তাহলে দেখো তো কী বলো তো, দেখো এইটা হচ্ছে কে ইনভার্স আর এটা কে কেটে যাবে, লিটার ইনভার্স আর এটা হচ্ছে প্লেন লিটার কেটে যাবে। ওকে, এটা মোল আর এটা মোল ইনভার্স কী পড়ে, তাহলে কি এটিএমটা পড়ে গেলো। ওকে, এই জন্যে কী হচ্ছে, এই জন্য আমি শুধু এটিএমটা পাচ্ছি, বোঝা গেছে। বেশ, আমি এই জায়গাটা মুছে ফেলি। বেশ, এবারে দেখো আমি অঙ্কটার সেকেন্ড পার্টটায় চলে আসছি। দেখো সেকেন্ড পার্টটা কী বলেছে দেখো, তাহলে আমি এই জায়গাটা একটু মুছে ফেলি। হ্যাঁ, এই জায়গাটা একটু মুছে ফেলি। ওকে, দেখো অঙ্কটার সেকেন্ড পার্টটায় কী বলেছে দেখো, বলেছে যে এই দ্রবণটি ইউরিয়ার একটি দ্রবণের সঙ্গে আইসোটনিক, ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। ওকে, বেশ, আমি প্রথমে প্রথম ধরে নিচ্ছি যে ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব ধরে নিচ্ছি M1। ওকে, সেটা হচ্ছে মোল পার লিটার এককে। দেখে নাও, ধরো ধরি ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব সমান M1। ওকে, M1 মোল পার লিটার। ওকে, আমি ধরছি এটা মানে মোলারিটিতে ইউরিয়া দ্রবণের গাঢ়ত্বটা ধরলাম। ওকে, বেশ, তাহলে দেখো, তাহলে ইউরিয়া দ্রবণের এই ইউরিয়া দ্রবণটার এর অভিসরণ চাপ কত হবে, তাহলে ধরলাম যে অভিসরণ তো কথা বলো, ধরলাম যে অভিসরণ কথা ধরলাম π1, সেটা কথা বলো তো π1 সমান কী হবে, এই একই ফর্মুলা হবে, আর এখানে এমটা হচ্ছে M1T। ওকে, বেশ, মানগুলো বসাব তো, আর এর মানটা হচ্ছে 0.082। ওকে,
M1 এর মানটা আমি জানি না, M1 ওকে। আর টি এর মানটা কত 300, এই মানটা একই এই তাপমাত্রায় ওকে। এবারে দেখো কি বলেছে, দেখো এই দ্রবণটা হচ্ছে এই আগের দ্রবণ ইউরিয়া দ্রবণের সঙ্গে আইসোটনিক। আইসোটনিক মানে কি, এদের অভিস্রবণ চাপ দুটো সমান হবে। তার মানে কি যে এই দ্রবণটার অভিস্রবণ চাপ কত হবে, এই এক্স্যাক্টলি এটা হবে ওকে 4.96। তার মানে কি দেখো তো, তাহলে আমি কি বলতে পারি যে এইটা সমান কি হবে, এইটা সমানই হবে 4.96, বোঝা গেছে। তাহলে দেখো তাহলে তো এখানে এখন একটা লাইন লিখে ফেলি যে যেহেতু ইউরিয়া দ্রবণটি গ্লুকোজ দ্রবণের সঙ্গে আইসোটনিক, অতএব এটা কথা বলো তো 0.082 টু M1 ইন্টু 300, এটা সমানই কী হবে, এটা সমান হবে 4.96, বোঝা গেছে বেশ। তাহলে এখানে দেখো এখান থেকে আমি কিন্তু M1টা পেয়ে যাবো, M1 সমান কী বলো তো 4.96 বাই, তাহলে এইটা এই তলায় চলে যাবে 0.082 ইন্টু 300। এটা দেখো একটু ক্যালকুলেশন, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে এর মানটা যেটা বেরোবে 0.2 মোল পার লিটার ওকে বেশ। তাহলে আমি কি পেলাম, আমি দেখো কি পেয়েছি, ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব পেয়ে গেলাম 0.2 মোল পার লিটার। এবারে দেখো এখানেই শেষ নয়, কিন্তু আমার গাঢ়ত্ব চেয়েছে আমার গাঢ়ত্ব চেয়েছে গ্রাম পার লিটার এককে, আমাকে ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব চেয়েছে। এটা কী করবো তো, এটা আরও সিম্পল। দেখো আমি দেখো এখানে এই জায়গাটা মুছে ফেলি, ফেলছি বেশ। দেখো গ্রাম পার লিটার গাঢ়ত্ব, দেখো গ্রাম পার লিটার এককে গাঢ়ত্ব সমান কী হয় জানো তো, তোমরা যদি করেছো সেটা হচ্ছে এটা সমান কী হবে, মোল পার লিটারের গাঢ়ত্ব ইন্টু মোল পার লিটার এককে গাঢ়ত্ব ইন্টু দ্রাবের আণবিক গুরুত্ব। এখানে দ্রাব কোনটা, এখানে দ্রাব হচ্ছে ইউরিয়া, তাহলে এটা হবে ইন্টু দ্রাবের আণবিক গুরুত্ব। তাহলে এখানে মানটা বসিয়ে ফেলো বেশ। এখানে দেখো এটা কত, মোল পার লিটার গাঢ়ত্ব আমি কত পেয়েছি, সেটা হচ্ছে 0.2, তাহলে এটা হলো 0.2 ইন্টু এখানে দ্রাব কোনটা, দ্রাব হচ্ছে ইউরিয়া ওকে। তাহলে ইউরিয়া আণবিক গুরুত্ব কী হবে বলো তো, ইউরিয়া আণবিক গুরুত্ব বেশ আমি এটা করে নিচ্ছি। দেখো ইউরিয়ার আণবিক গুরুত্ব আমি এখানটাই করে নিচ্ছি। দেখো ইউরিয়ার সংকেত হচ্ছে, মনে রাখবে এটা বারবার কাজে লাগবে, ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2 ওকে। তাই আণবিক গুরুত্ব কী হবে বলো তো, এখানে কী আছে কার্বন, তাহলে এর কী হবে বলো তো, কার্বন মানে 12, অক্সিজেন মানে কত 16। এখানে দেখো N মানে কত, N মানে হচ্ছে 14 আর দুটো H মানে হচ্ছে 2, তাহলে কত হবে 16। NH2 মানে হচ্ছে 16, আর তাহলে এখানে দুটো আছে NH2, তাহলে কত হবে 32, তাহলে এটা হচ্ছে 32। যোগ করলে কত হবে বলো তো, 2 6 8, 8 আর 2 10, 10-এর 0 হাতে 1, 4 5 6 60। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ বলছি, এটা হচ্ছে ইউরিয়ার আণবিক গুরুত্ব। তাহলে তুমি এখানে বসে ফেলো, এটা 60 কত হবে বলো তো, এটা যেটা হবে সেটা হচ্ছে যে এটা মানটা করে দেখবে, এটা হচ্ছে এবার দেখো এর করলে হবে, সেটা হচ্ছে 12 গ্রাম পার লিটার ওকে বেশ। এবার আমরা চলে আসি পরের প্রবলেমে চলে আসছি ওকে বেশ। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান 760 mmHg, এটাও দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এটা CBSE 09 ওকে। এটা তোমাদের সেন্ট্রাল বোর্ডে
2009 এসেছিল। ওকে, বেশ। দেখো এখানে কী বলেছে দেখো তো, প্রোটিনের পরিমাণটা কত, প্রোটিন নিয়ে ঘাবড়ে যাও না, চিন্তা করো এটা একটা দ্রাব। ওকে, এটা একটা দ্রাব। ওকে, দ্রাবর পরিমাণটা কত, মিলিগ্রাম। ওকে, বেশ। তাহলে দেখো এটা কী দিতে হবে বলো তো, W1 দ্রাব পরিমাণটা কত, 100 মিলিগ্রাম। ওকে, দ্রবীভূত করে 10 ml দ্রবণ প্রস্তুত করা হলো। যদি দ্রবণের বাষ্পচাপ হয় তবে প্রোটিনের আণবিক ভর নির্ণয় করো। বেশ, ঠিক আছে। ধরো এটা কী করেছে, প্রোটিনের পরিমাণটা দিয়েছে 100 মিলিগ্রাম, আর এটা তুমি কী করো না, এটা তোমাকে কেজি করতে হবে। প্রথমে গ্রাম করলে কত বলতো, 1000 দিয়ে ভাগ করলে কি হয়, 1000 দিয়ে ভাগ মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করলে হয় গ্রাম, আর 10⁶, মানে আবার 1000 দিয়ে ভাগ করলে কি হয়, সেটা হয়ে যায় কেজি হয়ে যায়। ওকে, তাহলে এটাকে তুমি করো 10⁶ দিয়ে, বা 1-এর পেছনে 6টা শূন্য দিয়ে একে ভাগ করো, তাহলে কী হবে, এটা কেজি হবে। তাহলে কত হবে গো, তুমি 2 শূন্য কাটো তো, 2 শূন্য কাটলে কী হবে তো, এটা নিচে হবে 10⁴ হবে, তাহলে এটা হবে 1/10⁴। 2 শূন্য কেটে গেল, তাহলে এটা হবে 10⁻⁻4 কেজি। ওকে, বেশ। এরপরে কি আছে, দ্রবণের আয়তন হচ্ছে 10 ml, দ্রবণের আয়তন 10 ml, তাহলে ভি সমান হচ্ছে যে 10 ml। এটা কী করবো বলো তো, একদম ঠিক বলেছো, এটাকে লিটার করে নিতে হবে, মানে যেহেতু অবিশ্রবণ চাপ আমার লিটার নিয়ে কারবার, তাহলে এটা কি করো, 10 ml-কে তুমি 1000 দিয়ে ভাগ করলে কি হবে, এটা লিটার হয়ে যাবে, 1/100 লিটার। তার মানে কত বলো তো, 0.01। ওকে, এত লিটার। ঠিক আছে, বেশ। আর কি বলেছে, টেম্পারেচারটা বলে দিয়েছে। টেম্পারেচার কী কত বলেছে গো, 25 + 273, তাহলে এটা কত হবে গো, 298 কেলভিন। ঠিক করেছি, 8 আর সাথে 9 298 কেলভিন। বেশ। দ্রবণের বাষ্পচাপ বলে দিয়েছে, মানে পাই বলে দিয়েছে, কত বলেছে, 13.3 mmHg। দেখো এটা ভালো করে দেখো, এখানে বাষ্পটা বলেছে, সে বাষ্পটা বলছি, অবিশ্রবণ চাপটা বলেছে মিলিমিটার এইচজি, mmHg-তে বলেছে, তোমাকে এটা কিন্তু ATM-এ কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসারে তোমাকে ট্রান্সফার করে নিতে হবে। দেখো 1 ATM, এটা বলেছে, দেখো 1 অ্যাটমসফিয়ারিক চাপ মানে হচ্ছে, এটা তো মনে রাখবে, না দিলেও তুমি এটা মনে রাখবে যে 1 ATM সমান হচ্ছে 760 mmHg। তার মানে আমি যদি এই mmHg-কে 760 দিয়ে ভাগ করলে কি হবে, আমি কিন্তু চাপটা পেয়ে যাব অ্যাটমসফিয়ারে, মানে 13.3/760। এটা দিলে কি হবে, এত ATM। ক্যালকুলেটারে একটু ভাগটা করে নিতে পারবে, না হলে রেখে দাও, বুঝেছো? বেশ। আর কী বার করতে বলো তো, বার করতে হবে যে প্রোটিনের আণবিক ভর নির্ণয় করো। ঠিক আছে, আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে। তাহলে ধরে নাও যে প্রোটিনের আণবিক গুরুত্ব হচ্ছে যে, গুরুত্বটা ধরলাম যে, এটাকে ধরলাম, ঠিক 2 ধরে নাও। ওকে, মানে প্রোটিনের আণবিক গুরুত্ব ধরলাম M2। ঠিক আছে, বেশ। এবারে তুমি ফর্মুলাতে এগুলো বসিয়ে ফেলো, ফর্মুলাতে এগুলো সব বসিয়ে ফেলবো। RMT ফর্মুলাটা কি, পাই সমান হচ্ছে RMT, পাই সমান হচ্ছে RMT। বেশ, পায়ের মানটা বলেছে কত, 13.3 760, আর 0. দেখো মানটা দেওয়া ছিল 0.082। এম সমান হচ্ছে, হ্যাঁ এম সমান দেখো দ্রবণের মোলার গাঢ়ত্ব, মোলার, সেটা কী পাওয়া যায়, সেটা পাওয়া যায় দ্রাবের মোল সংখ্যা, মানে এইটা, সরি একটু ভুল করেছি, একটু ভুল হয়েছে, দেখো এখানে একটু ভুল করেছি, এখানে ভুল নয়, এখানে দেখো দ্রাবের যেটা ভর সেটা বলা যাবে কেজিতে, এখানে কেজির দরকার নেই, তুমি দ্রাবের ভরটা গ্রামে বার করো। ওকে, গ্রামে বার করে নাও, তাহলে একটু ঠিক করে নাও। মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কি হয়,
গ্রাম হয়ে যায়। ওকে, 1/10 মানে 0.1 গ্রাম, বুঝেছো? এটা একটু ঠিক করে নাও। বেশ, এটা কী করতে হবে, এটা কী করে হয় যে দ্রাবের মোল সংখ্যা, দ্রাবের মোল সংখ্যা মানে কত, দ্রাবের মোল সংখ্যা মানে হচ্ছে দ্রাবের ভর হচ্ছে 0.1 বাই দ্রাবের আণবিক গুরুত্ব মানে M2, এটা হচ্ছে মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। কত? দ্রবণের আয়তন হচ্ছে 0.01 লিটার, এইটা মানে হচ্ছে M। সবসময় কী করবে, প্রথমে দ্রাবের মোল সংখ্যা বার করে নেবে। কী করে পারবো, দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক গুরুত্ব, এটা হচ্ছে মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন ইন লিটার, অবশ্যই ইন লিটার। তো এটা করা হয়েছে। বেশ, আর টি সমান কত, টি সমান হচ্ছে গেছে ওকে 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 298। এবার এটাকে করে নাও, গুণ ভাগ করো। বেশ, তাহলে এটা দেখো, এটাকে হচ্ছে 13.3760, এটা যা আছে 0.082 ইন্টু, এটা ওপরেই থাকলো 0.1, এটা নিচে চলে আসবে 0.01 M2 ইন্টু করে দাও ইন্টু 298কে। এবার এটাকে করো, এদিকে ওপরে এইগুলো সব আছে, এদিকে গুণ করলে কী বলো তো, তুমি এই পাশটা গুণ করে নাও, 13.3 ইন্টু 0.01 ইন্টু M2 গুণ করো 760 টু 0.082 0.1 ইন্টু 298, ঠিক লিখেছি 0.1। ওকে, তাহলে এরপরে M2 সমান কী হবে, 760 0.082 0.1 298 বাই হচ্ছে 13.3 0.01। বেশ, এটা ক্যালকুলেটারে এই ভাগটা করে নাও, 0.42, ঠিক আছে 43 করে দাও। ওকে, এটা হচ্ছে প্রোটিনের আণবিক গুরুত্ব, বা তুমি এটাকে 10 পাওয়ারে লিখতে পারো। তুমি ধরো এটা করো কি, তুমি এটা করতে পারো, দেখতে ভালো লাগবে। এটা মানেই তুমি এমনি করতে পারো, 10 মিনিট তুমি 3 ঘরের দিকে নিয়ে আসো, তাহলে কী হবে 13.96 করো ইন্টু 10⁻³ করতে পারো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এটাই হলো প্রোটিনের আণবিক গুরুত্ব, কিছুই না, জাস্ট রিগোরাস ক্যালকুলেশন। ওকে ওকে, বেশ, ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে।